এত কান্না করার কি হয়েছে? আর একটু অপেক্ষা কর, ব্যথা আর পাবি না। 6 ফুটের কাছাকাছি পুরুষের গরম নিঃশ্বাস তীর পিঠে আশ্রে পড়ছে, কাঁধের পাশ ঘেঁষে শিহরণ তুলে যাচ্ছে। দেয়ালের সাথে চেপে ধরেছে একটি পুরুষালী হাত, শক্ত হাতে তার নরম কবজি মুচড়ে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তীর, ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে সে ছটফট করে, কিন্তু শক্ত বাঁধনের বিপরীতে তার চেষ্টাগুলো যেন হাস্যকর। ব্যথায় মুখ থেকে চাপা গঙ্গানি বেরিয়ে আসে, চোখে জল টলমল করে ওঠে, অথচ পেছনে থাকা পুরুষটির শ্বাসে কোনো বিচলিত ভাব নেই, বরং তাতে একরকম স্থির অথচ পূর্ণ দাবি স্পষ্ট। হাঁটা জোরে চেপে ধরে রেখেছে, শক্ত আঙুলগুলো যেন শিকলের মতো আটকে আছে, যার ফলে কাঁচের চুরির টুকরোগুলো আরো গভীরভাবে বিঁধে যায় তের নরম মাংসে। তে মৃদু চিৎকার করে ওঠে, রক্ত চুয়ে চুয়ে ফ্লোরে পড়ছে। হাত একটু পরে ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। হাত জ্বলতে শুরু করেছে, লাল লাল ছোপ ছোপ দাগ ফর্সা হাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে মুচড়ে ধরার কারণে হাত নাড়াতেও ব্যথায় ঢুকরে ওঠে অষ্টাদশীতে। কাঁচের চুড়িগুলো বিঁধে গেছে। তে হাতটা বুকের কাছে জড়িয়ে ধরে বসে আছে, ব্যথা যেন হাড়ে গিয়ে মিশেছে। মাথার ভেতর ঝিমঝিম করছে, রক্তক্ষরণের কারণে ফ্লোরে লালচে লালচে ছোপ দাগ। ঝাপসা দৃষ্টিতে সেটা দেখতে পারছে সে। শরীর শক্তি কমে আসছে। জাঙ্কুক সামনে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে সবটুকু দেখেছে, একবারও এগিয়ে আসছে না, সাহায্য করছে না। তার ধূসর চোখে কোনো অনুভূতি নেই। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে গেল এক কোণে রাখা টেবিলের দিকে। তীর দৃষ্টি ঝাপসা পর্দা ভেদ করে দেখে সে একটা ফার্স্ট এড কিট হাতে তুলছে, তারপর ফিরে এলো। কোনো কথা না বলে বসে পড়লো তীরের সামনে। হাতটা নিজের হাতে টেনে নিল, এতটা শক্ত করে ধরলো যে তীর যন্ত্রণায় শিউরে ওঠে, আবার ব্যথা করবে। ছটফট করে ওঠে তীর, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জাঙ্কুক কোনো রকম উত্তর দিল না। হাতের চামড়ার ভেতরে গেঁথে থাকা কাঁচের টুকরোগুলো টুইজা দিয়ে বের করতে শুরু করে। রক্ত বন্ধ হওয়ার পর জাঙ্কুক তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে, তারপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে দেয়। সবশেষে ধীর গলায় বলে, এই ক্ষত শুকিয়ে যেতে সময় লাগবে তে, ঠিক যেমন আমার দেয়া দাগগুলো মুছে যেতে সময় লাগবে। আমি বারণ করার পরও কেন তুই শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলি? টেল মি হোয়াই। আজ যদি আমি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে কি হতো? যা ভুল করেছিস তার কাছে এই শাস্তি কিছুই না, মনে রাখ। মামনি জিজ্ঞাসা করলে কিভাবে সাফাই দিবি, এটা একান্ত তোর ইচ্ছে। তে হতভম্ব হয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক এবার আর হাসে না, শুধু তের দিকে এক ঝলক তাকিয়ে বলে, ভুল করেছিলি, এবার এর মূল্য তোকে দিতেই হবে। তার কণ্ঠস্বর এতটা গভীর, এতটা শীতল যে তে ঠান্ডা স্রোতের মতো ভয় অনুভব করলো বুকের ভেতর। এবার আমরা কিছু পুরনো ঘটনা জেনে আসি। শান্তি মেনশন এক বিশাল দোতলা প্রাসাদময় বাড়ি, যার সাদা দেয়ালগুলো সকালে রোদের আলো ঝলমল করছে। বাড়ির পুরনো স্থাপত্য রাজকীয় সৌন্দর্য এখনো বজায় আছে, কিন্তু আজকের সকালে একটু ব্যস্ত। লিভিং রুমে দুজন তরুণী শাড়ি পরে অপেক্ষা করছে কারোর জন্য। মাঝে মাঝে দৃষ্টি চলে যাচ্ছে সেই দিকে, যেন যাকে চাইছে সে কখন নামবে। তাদের মধ্যে কেউ চুপচাপ হাতের চুড়ি ঘোরাচ্ছে, কেউ শাড়ির কুচি ঠিক করছে, আবার কেউ উসখুস করে জানলার দিকে তাকাচ্ছে বারবার। অপেক্ষার চাপ সবার মুখে স্পষ্ট, যেন কেউ আসবে, যার জন্য এত আয়োজন, এত অপেক্ষা। সিঁড়ির অপর থেকে দ্রুত শব্দ ভেসে আসে, আর পরক্ষণে নেমে আসে এক তরুণী, নামতে তার গলায় একবার মা, আবার খালামুনি, তারপর জেমিন ডাক শোনা যায়, যেন কেউ একটু সাহায্য করলেই হয়। পরনে হালকা পিচ রঙের শাড়ি, কিন্তু কুচিটা যেন ঠিক রাখতে পারছে না। হাঁটতে হাঁটতে এক হাতে আঁচল ধরে অন্য হাতে শাড়ির কুচি ঠিক করার ব্যর্থ চেষ্টা করছে। লম্বা খোলা চুল তার চলার সাথে সাথে দুলছে, কপালে কয়েকটা এলোমেলো ঝুলে থাকা চুল তাকে আরও বুদ্ধি দিতে লাগছে। মুখে সামান্য বিরক্তি, আবার একটু উত্তেজনাও। আজ কলেজে নবীনবরণ, আর সে যদি এখন এলোমেলো হয়ে যায়। খালামণি, একবার ঠিক করে দাও না। জেমিন, তুই কি দেখছিস, একটু ধর। তার কণ্ঠে যেন একটু অধৈর্য ভাব, কিন্তু চোখে মুখে একটা উজ্জ্বলতা। লিভিং রুমের মেয়েরা একে অন্যের দিকে তাকিয়ে মুচকি এসে নেয়, আর তের মা যেভাবে এক দীর্ঘ শ্বাস ফেলে তার কাছে এগিয়ে আসে। আর জেমিন হচ্ছে তের খালাতো বোন। জেমিন প্রশংসা করে বলে উঠল, তোকে তো রানীর মতো লাগছে, মনে হচ্ছে আজ কলেজে সবাই তোকেই দেখবে। জেমিন আর তের শুধু খালাতো বোনই নয়, চাচাতো বোনও। তাদের সম্পর্কের বাঁধনটা যেন দ্বিগুণ শক্ত। তের বাবা আর জেমিনের বাবা দুজনই ভাই। তের বাবা যখন তের মাকে দেখতে যায়, তখন জেমিনের বাবাও তের মায়ের ছোট বোনকে দেখে পছন্দ করে ফেলে। জেমিন আর তে তাদের কলেজে যাওয়ার পথে কিছু ছেলে তাদেরকে ফলো করা শুরু করে। নবীনবরণ শেষ হওয়ার পরপরই তে আর জেমিন চলে যায় কিছু খাওয়ার জন্য বাইরে, আর তখন ছেলেগুলো আক্রমণ করে বসে। কিন্তু সেই মুহূর্তে জাঙ্কুক এসে সেভ করে তেকে। তে আর জেমিনকে গুদাম ঘর থেকে
বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে জাংকুক। গাড়িতে বসে জাংকুক ওয়ান করে দিয়েছিল তেকে নিজেকে ঠিক করতে। বাড়ির কেউ যেন কিছু না জানে, চুপচাপ নিজের ঘরে যাবি। তে বাড়িতে ঢুকে কোনো মতে নিজের রুমে চলে যায়। আর তখনই জাংকুক তেকে দেয়ালের সাথে চেপে ধরে হাত মুছড়ে ধরে। এবার বর্তমানে ফিরে আসা যাক। তের হাতে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়ে জাংকুক বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন হুট করে জাংকুক একাই একরোখাভাবে সিদ্ধান্ত নিয়েছে, কাউকে কিছু বুঝতে না দিয়ে, কোনো আলোচনার সুযোগ না রেখে একা হাতে সারাদিনের মধ্যেই তার আর তের বিয়ের আয়োজন সম্পন্ন করেছে। যখন সবকিছু নিশ্চিত হয়ে যায় তখনই জাংকুক তার বাবা আর তার চাচার সামনে মুখ খোলে। প্রথমে তের বাবা একদমই রাজি হননি। এত বড় সিদ্ধান্ত তার এত হুট করে তিনি কিছুদিন মানতে পারছিলেন না। কিন্তু জাংকুকের চোখের ভাষা নিশ্চল এবং দৃঢ় ব্যক্তিত্ব এক মুহূর্তের জন্য টলে না যাওয়ায় কোনো যুক্তি, কোনো আপত্তি জাংকুকের গায়ে লাগছিল না। অবশেষে সকলে অনেক চিন্তা ভাবনার পর রাজি হয়। তারপর দুই ভাই বাকিটা সামলাতে নেমে পড়েন। পরিবারের বাকি সদস্যদেরকেও রাজি করানো হয়। দ্রুত আয়োজন সম্পন্ন হয় আর শেষমেশ কাবিনের কর্মটা নামিয়ে রাখা হয় কবুল বলার পরপরই। সোফার এক কোণে চুপচাপ বসে আছে তে। লাল বেনারসির আঁচলে মুখ ঢেকে রাখা সোনালি জরির কাজ আলো চকচক করছে, কিন্তু চোখের কোণে জমে থাকা অশ্রু ঢাকতে পারেনি। আজ তের বিয়ে হয়ে গেল, অথচ সে নিজে বিশ্বাস করতে পারছে না। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন, সাক্ষীরা সবার সম্মতি জানিয়েছে। তে কিছু বুঝে ওঠার আগে জীবনের এত বড় পরিবর্তন ঘটে যাবে সেটা সে কল্পনা করতে পারেনি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার পরিচয়, সম্পর্ক সব বদলে গেছে। লাল বেনারসির ভাঁজে হাত চেপে ধরে বসে আছে, চোখের কোণায় জমে থাকা অস্ত্রগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পাশেই জেমিন মুখ টিপে হাসতে হাসতে ফিসফিস করে বলে, কি রে তে, আজ থেকে তুই তো আমার ভাবি হয়ে গেলি, কি মজা বল। জেমিনের কণ্ঠে দুষ্টমি থাকলেও তে তাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তের মন এখনো শূন্যতায় ডুবে আছে, যেন ভাবতেই পারছে না কয়েক ঘন্টা আগেও যেখানে স্বাভাবিক সব কিছু ছিল এখন সেখানে সে কারো স্ত্রী হয়ে বসে আছে। এদিকে জাংকুক কঠিন মানুষটার সঙ্গে সারা জীবনের বন্ধনে বাধা পড়ে গেছে। এত কিছু পরও জাংকুক নিশ্চুপ পাশেই বসে আছে গম্ভীর মুখে, যেন এই বিয়েটা তার কাছে কোনো বিশেষ ঘটনা নয়, শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। তে চোখের জন্য মুছে তাকিয়ে দেখে জাংকুকের জোয়ার শক্ত, চোখে কোনো আবেগ নেই। এই নীরবতা আরো বেশি অস্বস্তিকর লাগে তের কাছে। ধুকরে কেঁদে ওঠে শব্দ করে। এটাই কি তার ভবিষ্যৎ, এই চুপচাপ নির্লিপ্ত মানুষের সাথে কিভাবে কাটাবে সারা জীবন? অন্যদিকে জিন জানেন জাংকুক সবসময় দায়িত্বশীল, পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যায় না। তাহলে এবার কেন একা হাতে সব করলো? এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করলো না। সকাল থেকে ছেলের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলেন তিনি, কিন্তু ভেবেছিলেন কাজের চাপের কারণে হয়তো এমন হচ্ছে। কিন্তু বিকেলের দিকে যখন হঠাৎ শুনলেন জাংকুক তেকে বিয়ে করবে বলেছে, তখন যেন মাথায় বাজ পড়লো। তিনি ভেতরে ভেতরে ভাবছেন, কেন, কি এমন হলো যে জাংকুক এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল? জাংকুকের বাবা আরএম প্রথমে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু পরে রাজি হয়ে যান। জিন নিশ্চিত জাংকুক তাকে কোনোভাবে রাজি করিয়েছে। উৎসব মুখর পরিবেশ শেষ হওয়ার পর তে বারান্দায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। চোখে কোনো অশ্রু জমা, বাতাসে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়েছে, যেন তার অনুভূতি আর ক্রোধ উড়াল দিয়ে সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। জাংকুক ভাই কেন এমন করলো? এই প্রশ্নটা বারবার তার মাথায় ঘুরছে। কি এমন ভুল করেছে সে যে কোনো কিছু না বলে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? তার হাতে এখনো ব্যান্ডেজ ঢাকা, যেটি গতকালকার দুর্ঘটনার চিহ্ন। তবে আজকের বিয়ের কিছুই যেন মাথায় ঢুকছে না। তিনি যে হাতের ব্যান্ডেজে চোখ রেখে একটু স্নিগ্ধভাবে ঘাড় নুয়ে চিন্তা করতে থাকে। জীবনের সব কিছু যেন একসাথে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানসিক অবস্থা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। তে ভাবছে, আপনি তো কিছু বললেন না, কেন এমন একটা সিদ্ধান্ত নিলেন ভাইয়া? কি এমন ঘটনা ঘটলো যে একদিন এই ধরনের পদক্ষেপ নিলেন? তারপর এক নিঃশ্বাসে মাথাটা দু হাতে চেপে ধরে দিয়ে যন্ত্রণায় এতটাই বিশৃঙ্খল যে নিজেকে প্রকাশ করার মতো ভাষা পায় না। শুধু নিজের অস্ত্র দিয়ে সব কিছু ঝরিয়ে ফেলার চেষ্টা করছে। হালকা বাতাসে তের মাথার চুল উঠে থাকে, যেন তার অশান্ত মন বাতাসের মতো এক অস্থিরতা প্রবাহিত হচ্ছে। পরনে এখনও বিয়ের শাড়ি, যার ফিতে ও কুচি একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু চোখে আর মনে কোনো আনন্দ নেই। মনটা যেন ভারী হয়ে উঠেছে। জাংকুক কোথায় গেল? তা বিয়ে শেষ হওয়ার পরপরই তা নিয়ে তের মনে হাজারো প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। কেউ কিছু জানে না কোথায় গিয়েছে জাংকুক ভাই। এমন ভাবনায় ভরাতে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ODA-3 গাড়ি শান্তি ম্যানশনের গেট পেরিয়ে ভিতরে ঢুকে যায়। গাড়ির শব্দ শুনে তের চোখগুলো একবার
উঠিয়ে দেখে, তবে কোনোভাবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। ছোট মনটাতে যেন এতগুলো প্রশ্ন জমে আছে। তের পরনে লাল বেনারসি, গালো লাল রঙা, যেন আর বেশি গাঢ় মনে হচ্ছে। যেন কোথাও একটা দগদগে ক্ষত থেকে রক্ত ঝরছে। চোখ দুটো ফাঁকা, অনুভূতি শূন্য, যেন সে কিছুই বুঝতে পারছে না তার সাথে আসলে কি ঘটে গেল। ঠিক তখনই ঘরের দরজা খুলে কার প্রবেশের শব্দ হয়। তে কোনো নড়াচড়া করে না, যেন তার আশেপাশে কি হচ্ছে তা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয়। পিছন থেকে বজ্র কণ্ঠের মতো ভারী গলা ভেসে আসে, নিজের ঘরে কি করছিস তে? আমার ঘরে তুই নেই কেন? তবে তে এতক্ষণকার নীরবতা ভেঙে এবার জবাব দেয়, তবে পিছনে ফিরে নয়। চোখে মুখে একই শূন্যতা নিয়ে গলায় কঠিন এক দৃঢ়তা এনে বলে, আমি আপনার ঘরে কেন যাবো জাঙ্কুক ভাই? জাঙ্কুক ভাই শব্দটা খুব সচেতনভাবে উচ্চারণ করে দেয়, যেন তার অবস্থান সে নিজেই স্পষ্ট করে দিতে চায়। কিন্তু তে এখানেই থামে না। মুহূর্তের মধ্যে তার শরীর কেঁপে ওঠে ক্ষোভে, যন্ত্রণায়। এবার চিৎকার করে বলে ওঠে, স্বামীর অধিকার আপনি আমার থেকে আশা করবেন না, কখনোই না। জাঙ্কুক একটুও নয় না, ঠান্ডা চোখে দাঁড়িয়ে থাকে, যেন আগে থেকেই জানতো তে এমন কিছু বলবে। জাঙ্কুকের মুখে কোনো পরিবর্তন নেই, কোনো অনুভূতি নেই, শুধু ধীর পায়ে এগিয়ে এসে তের সামনে দাঁড়ায়। তে এবার পিছনে ফিরে তাকায় না, চোখ বন্ধ করে ফেলে, যেন সামনের মানুষটাকে দেখতেও চায় না। তে কিছু বোঝার আগেই শক্ত দুটো বাহু তাকে তুলে নেয়। একটা ধাক্কার মতো অনুভূতি হয়, যেন মাটি সরে যাচ্ছে তার পায়ের নিচ থেকে। মুহূর্তের মধ্যে তে জাঙ্কুকের বাহু ধরে বন্দী হয়ে যায়। হাত পা ছোড়াছড়ি করেও কোনো লাভ হয় না। পরের মুহূর্তে নিজেকে আবিষ্কার করে জাঙ্কুকের ঘরের ভিতর। জাঙ্কুক নিঃশব্দে দরজা লক করে, তারপর এক ঝটকায় তেকে বিছানায় ছুঁড়ে দেয়। তে পরে গিয়ে হতভম্ব হয়ে যায়, তার শ্বাস দ্রুত হয়ে আসে। তে সারা শরীর থরথর করে কাঁপছে, চোখে মুখে একরাশ বিস্ময় আর ভয় জমে ওঠে। জাঙ্কুক ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে মুখে কঠিন দম্ভ আর দখলের স্পষ্ট চিহ্ন। তারপর কাঁপতে থাকা তের দিকে তাকিয়ে নিচে স্বরে বলে ওঠে, আজ থেকে তুই শুধু আমার, তোকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার, আর তোর প্রতিটা শ্বাসে থাকবে আমার অস্তিত্ব। ভালোবাসার আগুনে জ্বলবি নাকি দহনে পড়বি সেটা ঠিক করবো আমি। জাঙ্কুকের কণ্ঠের শীতল শাসনের সুর। তের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সে জাঙ্কুকের চোখের দিকে তাকাতে পারে না। ভয়, ঘৃণা আর অভিমান সব মিলিয়ে একটা তীব্র অস্থিরতা তাকে গ্রাস করে নেয়। আমাকে আমাকে জোর করতে পারেন না আপনি, তে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। জাঙ্কুক মৃদু হেসে ফেলে, সেই হাসিতে উপহাসের ছোঁয়া। তারপর মাথা নিচু করে তের কানের কাছে এসে ফিসফিস করে বলে, জোর তে, আমি কখনো জোর করি না, তবে আমি যা চাই তাই পাই। জাঙ্কুকের কণ্ঠের দৃঢ়তায় তীর শীত দ্বারা ঠান্ডা স্রোত নেমে যায়। দু হাতে তেকে আবার বিছানার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় জাঙ্কুক। তারপর তার নিজের গড়িয়ে রাখা শার্টের হাতা ছেড়ে দেয়। শার্ট খুলতে খুলতে ধীরে ধীরে ধীর পায়ে তের দিকে এগিয়ে যায়। তে কেটে ফেলে জাঙ্কুকের এমন কাণ্ডে ভয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তবে পরক্ষণে নিজের উপর কিছু একটা অনুভব করে আতঙ্কে চিল্লিয়ে ওঠার আগেই জাঙ্কুক তের অধরে অধর ডুবিয়ে দেয়। তে হাতের ভাঁজে জাঙ্কুক নিজের হাতের আঙুল গলিয়ে অধর সুধা পান করতে থাকে। প্রথম কোনো পুরুষ শুয়েছে তেকে, তা আবার তার স্বামী। যতটা না সুখে, নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ততটা মেনে নেওয়া কষ্টের। জাঙ্কুক ডেসপারেট ভাবে তীর অধর সুধা পান করতে থাকে। তে দম নিতে না পেরে হাঁসফাঁস করলে জাঙ্কুক ছেড়ে দেয়। মুখ নামিয়ে এনে গ্রীবা দেশে কামড় বসিয়ে দেয়। ফিসফিস করে বলে ওঠে, এই যে আজকে থেকে তুই আমার। তে কেঁদে ওঠে, তবুও জাঙ্কুক থামে না। বিয়ের প্রথম রাতেই জাঙ্কুকের এমন আচরণ ছোট তের মনে দাগ কেটে ফেলে। চুপচাপ নীরবে চোখের পানি পড়তে থাকে। তের এমন চুপচাপ নীরবতা যেন জাঙ্কুককে শাসিয়ে ওঠে। শেষবার তে জাঙ্কুকের দিকে তাকায়, তবে পরক্ষণে চুপ হয়ে যায়। বাইরে সোডিয়ামের আলোর নিচে দাঁড়িয়ে থাকা কুকুরগুলো শুধু আওয়াজ রাতের নীরবতা ভেদ করে। বিশাল এই ঘরের সাদা পর্দাগুলো বাতাসে দুলতে থাকে। এখনো রাতের ছায়া ঘরের কোণায় লেগে আছে। জানলার থাই গ্লাস ভেদ করে সকলের স্নিগ্ধ আলো আস্তে আস্তে ঘরে প্রবেশ করছে। বাতাসে মিশে থাকা হালকা শীতলতা জানান দিচ্ছে ভোর হয়েছে। তে চোখ মেলে তাকায়, মাথাটা এখনো ভারী লাগছে। পাশেই জাঙ্কুক গভীর ঘুমে আচ্ছন্ন। উদম শরীরের উষ্ণতা ছড়িয়ে আছে বিছানায়। জাঙ্কুকের শক্ত বাহু আঁকড়ে রেখেছে তেকে, যেন ছেড়ে দিতে চায় না। তে চেষ্টা করে উঠে বসতে, কিন্তু শরীর যেন সাড়াও দিচ্ছে না। একরাশ ক্লান্তি নিয়ে আবার শুয়ে পড়েতে জাঙ্কুকের ওজন তার উপর এমনভাবে চাপিয়ে আছে যে একটু নড়ার উপায় নেই। জাঙ্কুকের নরম নিঃশ্বাস গায়ে লেগে আসছে, যেন এখনো রাতের দখলদারি শেষ হয়নি। ঘড়ির কাঁটা তখন 6টা ছুঁয়েছে। বাইরের পাখির ডাক কানে আসলেও
তের মনে যেন এক অদ্ভুত নীরবতা। গত রাতে সবকিছু এক মুহূর্তে মনে পড়ে যায়, আর সাথে সাথে তার বুকের ভেতর শীতল স্রোত বয়ে যায়। সে কি সত্যি এই সম্পর্কটা চেয়েছিল, নাকি সব কিছুই তার হাতের বাইরে চলে গেছে? তে ওঠার জন্য আবার ছটফট শুরু করে, তবে জাঙ্কুকের শক্তির কাছে হেরে যায়। দু হাতে জাঙ্কুকের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আবার নড়াচড়া করতে শুরু করে গলা কাটা মুরগির মতো। তবে একটা সময় তের অতিমাত্রায় নড়াচড়ায় জাঙ্কুক এবার তাকে এক ঝটকায় টেনে নিজের বুকের উপর তুলে নেয়। তে ধরা পড়ে যায় জাঙ্কুকের শক্ত গ্রিপে, একটু নড়তে পারছে না। ছেড়ে দিন, তে জিদ কণ্ঠে বলে ওঠে। কিন্তু জাঙ্কুকের চোখের ঝলক যেন আরো গাঢ় হয়ে ওঠে। সে একটুও ছাড়ার পাত্র নয়। গভীর চোখে তাকিয়ে বলে, তুই আমার গোপন পাপ, যাকে আমি ঘৃণা করেও ছাড়তে পারি না। এক গভীরতম রহস্য, একে অপরের শেষ আশ্রয়। তীরের দৃষ্টি তখন জাঙ্কুকের খোলা বুকের দিকে আটকে যায়। প্রশস্ত বুকের উপর সূর্যের আলো পড়ে এক অন্যরকম জ্বল করছে। জাঙ্কুকের শ্বাসে ওঠানামা যেন তার প্রতিটা শব্দকেও ভারী করে তুলছে। জাঙ্কুকের কথাগুলো যেন তে হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তে চোখ বন্ধ করে ফেলে। এ এক অদৃশ্য শিকল, যা সে ছিঁড়ে ফেলতে চাইলেও ছিঁড়া সম্ভব না কখনো। বিবাহ বন্ধনে আবদ্ধ এখন। তের জাঙ্কুকে পছন্দ না এমন নয়, তবে উগ্র মেজাজ, রাগী, বদমেজাজি ছেলে, এসব ভাবলেই তের ছোট হৃদয় ভয়ে লাফিয়ে ওঠে। জাঙ্কুক গভীর চোখে তাকিয়ে তের অধরের উপর আঙুল রাখে, যেন তার প্রতিটি প্রতিরোধ নীরব করে দিতে চায়। এক ঝটকায় তেকে আরো কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলে ওঠে, রাতে যা করতে পারেনি এখন তার বলতে গিয়েও আর বলে না জাঙ্কুক। তের চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। তে কিছু বলতে গিয়েও আটকে যায়। জাঙ্কুকের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে যায়। তোকে ছেড়ে দেবো ভেবে কি নিজের করেছি তে? জাঙ্কুকের কণ্ঠস্বরে একটা দাবি, এক অদৃশ্য মালিকানা। তে শ্বাস ভারী হয়ে আসে। তে বুঝতে পারে এই খেলায় তার হার নিশ্চিত। তবে একটা কাণ্ড ঘটিয়ে ফেলে জাঙ্কুক। তেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ঠান্ডা মেঝের ছোঁয়া যেন তের আত্মসম্মানকেও এক নিমিষে শূন্যে নামিয়ে আনে। জাঙ্কুক বিরক্তিতে কপাল কুঁচকে বলে, যা, গেট লস্ট, বের হয়ে যা আমার রুম থেকে। আমি ঘুমাবো, সারা রাত ঘুমাতে পারিনি। মেয়েলোক নিয়ে কি আর শান্তিতে ঘুমানো যায়? জাঙ্কুকের কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি, যেন তের অস্তিত্বই তার জন্য বোঝা। বিড়বিড় করতে করতে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। তের বুকের ভেতর রাগ আর অভিমান একসঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে। চোখের জল আর ধরে রাখতে না পেরে ফুপিয়ে ওঠে, ফালতু লোক! আমি কি বলেছিলাম আমায় আপনার ঘরে আনতে, আপনার সঙ্গে থাকতে? আমি কি পাগল হয়ে গিয়েছিলাম নাকি? তের কণ্ঠ অভিমানের বিষ, অথচ জাঙ্কুক তাতে বিন্দু মাত্র কর্ণপাত করল না। তের চোখে যা শুধু তার নিজের জন্য সাক্ষী হয়ে রইল। তে কাঁপতে থাকা ঠোঁট চেপে ধরে, চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো আর আটকাতে পারে না। জাঙ্কুকের এমন আচরণ আত্মসম্মানে গভীর আঘাত হানে। সারা তাকে নিজের কাছে ধরে রেখে আজ সকালে বিন্দু মাত্র অনুভূতি ছাড়াই ঠেলে সরিয়ে দিল। সে কি খেলনা? প্রয়োজন ফ্রলি দূরে ঠেলে দেওয়া হবে? জাঙ্কুকের কণ্ঠের তাচ্ছিল্য এখনো তার কানে বাজে। যা, গেট লস্ট, বের হয়ে যা আমার রুম থেকে। কথাগুলো যেন বিশ্বের মতো তীর হৃদয়ে ছড়িয়ে পড়ে। চোখ দুটো জ্বলে উঠল, কণ্ঠস্বর ভেঙে আসে। নিজে এনে নিজে দাঁড়িয়ে দিলেন, আমার সামনে আর আসবেন না। আমি আপনাকে আর দেখতে চাই না। বলিতে ছুটে নিজের ঘরের দিকে দৌড় দেয়, যেন এক মুহূর্তে এই মানুষটার সামনে সে আর থাকতে চায় না। পায়ের তলায় মখমলের কার্পেট থাকলেও তীর মনে হচ্ছে যেন কাটার উপর দিয়ে ছুটে যাচ্ছে। বুকের ভেতরটা চিনচিন করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অন্যদিকে বিছানা শুয়ে থাকা জাঙ্কুক একটু নড়ল না, তবে তার ঠোঁটের কোণে এক রহস্যময়ী মুচকি হাসি খেলে গেল। রাতের ঘুম ভাঙিয়ে দেওয়া মেয়েটা এত সহজে দূরে সরে যাবে? সে কি তেকে মেনে নেবে? তের অভিমান, রাগ আর চোখের জল সবটাই যে তার জন্য, সেটা জাঙ্কুক জানে। জাঙ্কুক চোখ খুলে জানলার বাইরে তাকায়, যেখানে সূর্যের আলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক যেমনটা তের অভিমান, যা জাঙ্কুকের প্রতিটি আচরণে আরো গভীর হয়ে উঠছে। কিন্তু তেকে জানে, সে যত দূরে পালাতে চাইবে জাঙ্কুক ততই তাকে কাছে টেনে নেবে। আজ নয়, কাল নয়, কিন্তু খুব শিগগিরই তে বুঝবে এই জীবন জাঙ্কুক তার জন্যই পাগল। তার রাগ, তার অধিকার বোধ, তার এই ঘেয়েমি, সবটাই যে শুধু তের জন্য। শান্তি ম্যানশনের সকালটা আজ একটু আলাদা। সকাল 8টা বাজতে না বাজতেই রান্নাঘরে তোড়জোড় লেগে গেছে। এদিকে তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। গলার নিচ থেকে বুক পর্যন্ত ছড়িয়ে থাকা লালচে দাগগুলো ঢাকতে কনসিলার লাগিয়ে নেয় যত্ন করে। কিন্তু ঠোঁট ওখানে কি করবে? বারবার ঠোঁটের উপর আঙুল বুলিয়ে দেখে, কিন্তু কিছুতেই দাগ পুরোপুরি ঢেকে যাচ্ছে না। রাগে গজগজ করতে থাকে। এই গাধা লোকটার কোনো হুঁশ নেই।
বিবাহিত বলে কি যা খুশি তাই করবে? মানুষ তো বিয়ে করে, তাই বলে কি বউকে গিলে ফেলে নাকি? কাউন্সিলর দিয়ে যতই ঢাকার চেষ্টা করুক, ঠোঁটের লাস্টে সাপ ঠিকই ওকে দিচ্ছে। লিপ বাম লাগিয়ে দেখে, কিন্তু তাতেও যেন আর স্পষ্ট হয়ে উঠছে। ধুর, এই জাঙ্কুক নামের অত্যাচারকে যদি একবার এইভাবে কামড়ে দিতাম, ও বুঝতো। মনে মনে জাঙ্কুককে বকতে বকতে হঠাৎ মাথায় আসে, জেমিন দেখলে কি মনে করবে? নিশ্চয়ই সন্দেহ করবে। হাতের তালু দিয়ে মুখ ঢেকে ফেলে সে। এই লোকটা বিবাহিত হয়েছে না ঘন্টার মতো আচরণ করা শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজগোজ ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই স্বাভাবিক লাগছে না। নিজের উপরই বিরক্ত হয়ে বলে, এই বেটা গাধা স্বামীকে আজকে এবার উচিত শিক্ষা দেব। পিছন থেকে পুরুষালী গম্ভীর স্বর শুনতেই তে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়। গম্ভীর স্বর শুনে আতকে ওঠে। জাঙ্কুকের উপস্থিতি তার ঠিক পিছনে। জাঙ্কুকের কণ্ঠস্বরের মধ্যে একটা অদ্ভুত ঝাঁজ ছিল। তে চুপ করে থাকে। তে জানে এই মুহূর্তে কিছু বললে সমস্যা বাড়বে। এই গাধা স্বামী গন্ডাটাকে জাঙ্কুকের কথাগুলো যেন থামিয়ে দেয় তেকে। তে ক্ষুব্ধ হয়ে বলে ওঠে, কেউ না ভাই, আমি তো কিছুই বলিনি। তবে তার ভিতরে কাঁপুনি শুরু হয়। কিভাবে বুঝলো জাঙ্কুক? জাঙ্কুক এক পা করে তের দিকে এগিয়ে আসে। তে জাঙ্কুকের এগিয়ে আসা দেখে ভয়ে পাথর হয়ে যায়। শেষমেশ জাঙ্কুক তার সামনে দাঁড়িয়ে গিয়ে শান্তভাবে বলে, সিলমোহর ঢাকার চেষ্টা করলো, মালিক কিন্তু সেই আমি। অবশ্য এই কথার পর তের শরীরে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে। তে কষ্টে শ্বাস নেয়, যেন কিছুই পাল্টানো সম্ভব নয়। জাঙ্কুক তার চোখে এক রকমের কর্তৃত্বের অনুভূতি রেখে ঘর থেকে বেরিয়ে যায়। তে এক মুহূর্তে দাঁড়িয়ে থাকে। তার ভিতরে একের পর এক প্রশ্ন উঠে দেয়, এটা কি ছিল? সত্যি কি আমি এভাবে তার হাতেই বন্দি? জাঙ্কুকের চলে যাওয়ার পর ঘরের ভেতর এক ভয়ানক নীরবতা বিরাজ করে। বিকেলের শেষ সূর্য আকাশে জ্বলজ্বল করছে। গোধূলির আভা চারপাশে ছড়িয়ে পড়েছে। হালকা বাতাসে বইছে, যেন বিদায় সূর্যের সঙ্গে শেষ অলিঙ্গনে মগ্ন। শান্তি মেনশনের নিজ ঘরে বসেতে এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। মনে অজানা এক শূন্যতা। জাঙ্কুক এখনো আসেনি, সেই সকালে বেরিয়েছে। তের মন অস্থির হয়ে উঠছে, অথচ নিজেও জানে না কেন। নিজেকে বোঝাতে চাইছে এই অস্থিরতা অযৌক্তিক, কিন্তু হৃদয় যেন অন্য কথা বলছে। তে নিজের ঘরে বসে ফোনে বান্ধবীদের সাথে গ্রুপ কলে ব্যস্ত। হাসি ঠাট্টার মাঝে কেউ টেরই পায়নি গ্রুপের মধ্যে মনের জীবনে কত বড় পরিবর্তন এসেছে। বিয়ের কথা এখনো কাউকে জানায়নি, তবে বন্ধুদের সঙ্গে আগের মতোই গর্বে মেতে আছে তে। তখনই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় জাঙ্কুকের মা। জিন হাসি মুখে ভিতরে ঢুকে এসে তের দিকে তাকিয়ে বলে, হাজার হোক একমাত্র ছেলের বউ বলে কথা, শাড়ি না পরলে কেমন লাগে? তে ইতস্ত করে বলে, শাড়ি পরে কি করবো খালামণি? না মানে, উফ, এখন থেকে খালামণি না, শাশুড়ি মা বলবি। জিন মৃদু হেসে তের কাছে এসে শাড়িটা হাতে তুলে দেয়। আয়, আমি নিজে তোকে পরিয়ে দিই। তে অবাক হয়ে তাকায়, কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। জিন ধীর স্থিরভাবে তের কাঁধে শাড়ি জড়িয়ে দেয়। এক এক ভাঁজ করে গুছিয়ে কোমরে ঠিক করে দেয়। নিজের হাতে চুল আশ্রে দেয়। কপালে টিপ পরিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, এই তো এখন ঠিক জাঙ্কুকের বউয়ের মতো লাগছে। তে আয়নার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন ভুলে যায় সে কার বউ, কাকে বিয়ে করেছে। ছোট ছেলে মানুষের উচ্ছ্বাস নিয়ে ঘর থেকে বের হয়ে সবার সামনে ঘুরে ঘুরে নিজের শ্বাস দেখাতে থাকে। সকলে প্রশংসা করে, বিশেষ করে তের মা, একমাত্র মেয়ে। চোখ ভরে দেখে, দেখো খালামণি আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হঠাৎ জাঙ্কুক দরজা পেরিয়ে লিভিং রুমে প্রবেশ করতে চারপাশে হাসি আনন্দে ভরা পরিবেশটা লক্ষ্য করে। সবার সঙ্গে চোখাচোখি হলো, কারো দিকে বেশিক্ষণ তাকায় না সে। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে তের দিকে। সাজ সজায় মোহময়ী হয়ে দাঁড়িয়ে আছে তে, খুশিতে উচ্ছ্বসিত। লাল শাড়ি আঁচলে ঢাকা, কোমল মুখ, কপালে ছোট টিপ, হাতে খোলামেলা চুড়ি, সব কিছুতে এক নববধূর আভা। কিন্তু জাঙ্কুক এক নজর তাকিয়ে আর এক মুহূর্ত দাঁড়ায় না। কোনো কথা না বলে মুখ শক্ত করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, যেন কিছুই ঘটেনি, যেন তের অস্তিত্ব তার কাছে তুচ্ছ। তে হঠাৎ করে চুপ হয়ে যায়। সবার সামনে নিজের শ্বাস দেখাতে গিয়ে সে ভুলে গিয়েছে বাস্তবতা। জাঙ্কুকের ঠান্ডা ব্যবহারে তের মুখ ফ্যাকাশে হয়ে যায়। জাঙ্কুককে উপরে যেতে দেখে তের মা মেয়ের হাতে কফি ধরিয়ে দেয়। যা, ছেলেটা সবে এসেছে, কি লাগবে দেখ। ইচ্ছা না থাকলেও তে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। থামে গিয়ে জাঙ্কুকের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে সাহস সঞ্চয় করে। তারপর আস্তে করে দরজায় নক করে। তে ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে। রুমের পরিবেশ শান্ত, শুধু বাথরুম থেকে ভেসে আসা পানির শব্দ এখনো বাতাসে মিশে আছে। তে কিছুটা আনমনে কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে চোখ ঘুরিয়ে জাঙ্কুককে খুঁজতে থাকে। হঠাৎ বাথরুমের দরজা খুলে যায়। জাঙ্কুক ভেজা চুল নিয়ে মাত্রই বেরিয়েছে। কোমরে শুধু একটা সাদা টাওয়াল গুজে রাখা।
বুকের খোলা ভেজা ত্বকে পানির ফোঁটা ফোঁটা পানি চকচক করছে, শক্তপোক্ত শৈল বলিষ্ঠ, বুকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে নিচের দিকে। জাঙ্কুক তলে দিয়ে চোখ ঝাঁটে ঝাঁটে এক পা করে সামনে এগিয়ে আসে। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি সোজা তীরের দিকে নিবদ্ধ। তীর বুকের মাঝে ধুকবুক শুরু হয়। চোখ ফিরে নিতে চাইলেও পারছে না। জাঙ্কুককে এভাবে দেখবে সেটা ভাবেনি। এক মুহূর্তের জন্য জাঙ্কুক তীরের দিকে তাকিয়ে থাকে, তারপর নিঃশব্দে হাত বাড়িয়ে তীরের হাত থেকে কফির কাপ নিয়ে পাশে টেবিলে রাখে। তীর কিছু বলতে যাবে এমন সময় সে হঠাৎ অনুভব করে শক্ত দুটি হাত কোমরের চারপাশে জড়িয়ে ধরেছে। তীর শিউরে ওঠে, কিন্তু জাঙ্কুকের আঙুলের স্পর্শে যেন এক ধরনের শিহরণ খেলে সারা শরীরে। তীর জাঙ্কুককে ঠেলে সরানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক শক্ত করে ধরে রেখেছে। ঠোঁটের কোণে এক প্রকার দুষ্ট হাসি ফুটিয়ে জাঙ্কুক প্রথমে তীরের দিকে এক ঝলক তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়, কিন্তু পরক্ষণে আবার দৃষ্টি ফিরিয়ে আনে। এবার চোখগুলো ঠান্ডা, যেন গভীর কিছু ভাবছে। এইভাবে নিজেকে সাজিয়ে কী লাভ বল? সে তো আমার থেকে ভালোবাসার বদলে কষ্টই পাবি। তে চমকে উঠে। পরনে লাল শাড়ি, কপালে ছোট্ট টিপ আর হালকা সজ্জিত মুখ, সব মিলিয়ে তাকে যেন এক নতুন মানুষ মনে হচ্ছে। কিন্তু জাঙ্কুকের কথা শুনে সেই সাজগোজের সব রং যেন ফিকে হয়ে গেল। আমার সাথে এমন কেন করছেন জাঙ্কুক ভাই? তীর গলা বাষ্পরুদ্ধ হয়ে আসে। জাঙ্কুকের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি খেলে যায়। জাঙ্কুক হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর দুজনের মাঝের ফাঁকাটুকু মিলিয়ে ফেলে। তুই নিজেই তো জানিস তে আমার কাছে আসতে চাস, আবার পালাতেও চাস, কিন্তু আমি তোকে পালাতে দেবো না। তুই চোখ বন্ধ করে নেয়, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে। জাঙ্কুক তখন হাত বাড়িয়ে তীর চিবুকটা আলতো করে তোলে, বাধ্য করে জাঙ্কুকের চোখে চোখ রাখতে। তুই কি জানিস আমার কাছে তোর সবচেয়ে সুন্দর রূপ কোনটা? তে কোনো মতে ফিসফিসিয়ে বলে ওঠে। কি? জাঙ্কুক নিচু স্বরে ফিসফিসিয়ে বলে, তুই যখন কাঁদিস, যখন তোর চোখে আমার জন্য ঘৃণা মিশে থাকে, কিন্তু মনটা তবু আমাকে ছাড়া কিছু ভাবতে পারে না। তে হঠাৎই ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয়, তারপর দ্রুত পেছনে সরে যায়। আপনি আপনি পাগল হয়ে গেছেন। আমাকে এসব বলার কোনো অধিকার আপনার নেই। জাঙ্কুক হেসে ওঠে, কিন্তু সেই হাসিতে ভালোবাসার কোনো ছোঁয়া নেই, বরং এক প্রকার গভীর দখলের ইঙ্গিত। তুই ভুল ভাবছিস তে, তোর উপর আমার অধিকার সেদিন থেকেই, যেদিন আমার নামে তোর নাম জুড়ে গেছে। তীর চোখ পানিতে টলমল করে ওঠে, কিন্তু দ্রুত মুখ ঘুরিয়ে নেয়, যেন নিজের দুর্বলতা লুকাতে চাইছে। জাঙ্কুক ধীরে ধীরে পেছনে সরে গিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, তোকে কষ্ট দেওয়া যদি আমার নিয়তি হয় তাহলে সেটাই হবে, কারণ তুই আমার, আর আমি যা চাই সেটাই হবে। তে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, বুকের মধ্যে যেন এক অদ্ভুত একটা টানাপোড়েন চলতে থাকে। জাঙ্কুক খাবার খেয়ে আবার বেরিয়ে যায় অফিসের কিছু কাজে। আসতে আসতে তখন প্রায় 1টার কাছাকাছি। তে গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। নিঃশব্দে জাঙ্কুক ঘরে প্রবেশ করে। অন্ধকারে তার চোখ তীক্ষ্ণ ছায়ার মতো মিশে আছে ঘরের পরিবেশে। জাঙ্কুকের দৃষ্টি সোজা পড়ে বিছানায় শুয়ে থাকা তীরের দিকে। আলো সামান্য আভায় স্পষ্ট হয় কোমল প্রশান্ত মুখ, কিন্তু এই দৃশ্য যেন জাঙ্কুক সহ্য করতে পারছে না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ায়, গভীর শ্বাস নেয়, যেন নিজেকে সংযত করার চেষ্টা করছে। কিন্তু মুহূর্ত পরে সে মাথা নিচু করে তীর ঘুমন্ত মুখের খুব কাছে নিয়ে আসে। তারপর কোনো হুঁশ না রেখেই হঠাৎ তীর নাকের উপর দাঁত বসিয়ে দেয়। এদিকে বিস্ময়তে ভুলবশত হাঁটু জাঙ্কুকের স্পর্শকাতর স্থানে আঘাত করে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য দম আটকে নীরব হয়ে যায়। কোনো শব্দ নয়, কোনো চিৎকার নয়, শুধু গভীর দৃষ্টি নিয়ে উঠে গিয়ে ডিভানে বসে পড়ে। চোখের মাঝে এক রহস্যময় আগুন, যা পুরো ঘরটাকে যেন আরও গাঢ় অন্ধকার ঢেকে তুলে। তে হতবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। এভাবে কি কেউ কামড় দেয়? জাঙ্কুক ধীরে ধীরে ঠোঁটের কোণে এক বাঁকা হাসি নিয়ে বলে ওঠে, এভাবে কেউ লাথি দেয়? তে মাথা তুলতে পারছে না। এক অদ্ভুত নেশার ঘরে পুরো বোধ হয়ে পড়ে। চোখে একটা ঝাপসা ভাব, যেন সে কোনো পৃথিবীতে নেই। শরীরের মধ্যে একটি অস্বাভাবিক অনুভূতি মনে হচ্ছিল, সব কিছু যেন ধূসর হয়ে যাচ্ছে। তীর চিন্তা জড়িয়ে যাচ্ছে এক অদ্ভুতভাবে, নিজেও বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। জাঙ্কুক তীর দিকে ভালো করে তাকিয়ে দেখে তীর পাশে একটি অলিভ অয়েল এর বোতল রাখা আছে, সম্পূর্ণ খালি রূপে। বোতলের শেষ অংশটুকু বিছানায় পড়ে রয়েছে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য থেমে যায়। বোতলটি দেখে মনে কিছু একটা আন্দাজ করে, যেন বুঝে ফেলেছে কি হয়েছে আসলে। চোখের মধ্যে একটা গম্ভীর ভাব আশ্রে পড়ে। জাঙ্কুক তীব্রভাবে বোতলটি আবার দেখে, তারপর ধীর পায়ে উঠে আসে। পায়ের প্রতিটি শব্দ যেন একে একে তীর হৃদয় গভীরভাবে বেজে উঠছে। ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়, কোনো রকম উত্তেজনা না রেখে শীতলভাবে বলে ওঠে, তুমি জানো কি করেছো? তীর ধীরে ধীরে উঠে পড়ে, যেন শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে। হাঁটুতে ভর দিয়ে কেঁপে কেঁপে সামনে এগিয়ে আসে। অবশেষে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে।
রাগী মশাই, আমি জুস খেয়েছি তো, কি মিষ্টি আঙুরের মতো, সেই খেতে আপনি খাবেন? তে নরম কণ্ঠে বলে, চোখে যেন কাঁদো কাঁদো ভাব ছিল। তারপর বোতলের দিকে তাকিয়ে দেখে বিছানায় পড়ে আছে সব নির্যাসটুকু। মুখ উল্টিয়ে কাঁদতে কাঁদতে বলে, নেই তো, কি খাবেন? এখন বলেই কাঁদতে শুরু করে। জাঙ্কুক হতভম্ব হয়ে যায় তের পাগলামি দেখে। এই নিঃশব্দ অবস্থায় জাঙ্কুকের গলা ঝুলে আছে। নিঃশব্দতে ধীরে ধীরে বিছানা থেকে নামতে যায়, কিন্তু অল্পতেই ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগে। সেকেন্ডের মধ্যে জাঙ্কুক এগিয়ে তের কোমর ধরে শক্তভাবে বুকে টেনে নেয়। তে তখনও অস্বস্তি থেকে মুক্তি পায়নি। সে পুরোপুরি অস্বাভাবিকভাবে আচরণ করছে। চোখে শূন্যতা, মনোযোগহীনতা যেন গায়ের মাংসে ঢুকে গেছে। মোহনীয় গলায় গান গেয়ে ওঠে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য থমকে যায়। তের এমন অবস্থা তার কাছে অদ্ভুত লাগে, কিন্তু সেকেন্ডের মধ্যেই মুখে এক অবাক হাসি ফেটে পড়ে। মুহূর্তের মধ্যে জাঙ্কুক জানিয়ে দেয়, এটা শুধুই তোর জন্য তে। এরপর এক ছটকায় কোলে তুলে নেয় তেকে। জাঙ্কুক শরীরটা যেন আর একটু কাছ থেকে অনুভব করে। তে তখন পুরোপুরি অস্থির। জাঙ্কুকের গলা জড়িয়ে গাইতে শুরু করে। গান বলতেই থাকে। জাঙ্কুক অতিষ্ঠ হয়ে তের অধর ডুবিয়ে দেয়। তে চুপ করে থাকে। জাঙ্কুকের স্পর্শে কিছু বলে না, কিন্তু জাঙ্কুকের গলা আর শক্ত করে জড়িয়ে রাখে। জাঙ্কুক বেশ সময় পর তের অধর জোড়া ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে দেয়। কোনো মতে নিজের ড্রেস পাল্টে কমফোর্টেবল রাতের জামা পরে তেকে বুকের উপর শুয়ে নেয়। এক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে থাকে। অনুভব করে তার মুখে ওয়াইনের স্মেল। এক মুহূর্তে তের দিকে তাকিয়ে পুনরায় মুচকি হাসে। সকালেতে ধীরে ধীরে ঘুম থেকে জেগে ওঠে। চোখের পাতাগুলো যেন এখনো ভারী, আর মাথার দুপাশে হাত রেখে টের পায় এক অদ্ভুত ভারী অনুভূতি। মাথার মধ্যে হালকা ঝিমঝিম ভাব, যেন ঘুম আর জাগরণের মাঝখানে এক অচেনা স্থানে আটকে আছে। বাইরের পরিবেশ একেবারে শান্ত। বসন্তের আগাম বার্তা নিয়ে হালকা বাতাস জানলার পর্দা দুলিয়ে দিচ্ছে। থাই গ্লাসে জানলা গলিয়ে সোনালি রোদ ঘরের মেঝেতে করে প্রতিফলিত হচ্ছে। তাই কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে শুয়ে থাকে। শ্বাসের সঙ্গে বাতাসের মৃদু সুবাস বুকের গভীরে টেনে নেয়। নরম হাতগুলো চুলের মধ্যে চালিয়ে কপালে স্পর্শ করে, যেন নিজেকে বোঝানোর চেষ্টা করছে সব ঠিক আছে। ঘরের নিরাপত্তা এতটাই গভীর যে নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পায়। রাতের সমস্ত ক্লান্তি যেন শরীরের প্রতিটি কোণায় জমে আছে। মনে পড়ে যায় গতকালকার কিছু অস্পষ্ট মুহূর্ত, কিন্তু সেগুলো তে নিজেই বুঝতে পারে না। তে জানলার দিকে চেয়ে আছে। মাথার ভারী ভাবটা এখনো পুরোপুরি কাটেনি। এমন সময় ঘরে দরজার কাছে হালকা শব্দ হয়। মুহূর্তের মধ্যেই জাঙ্কুককে দেখতে পায় ঘরে প্রবেশ করতে। জাঙ্কুক কালো জগিং স্যুট, চুলগুলো সামান্য এলোমেলো, মুখে ক্লান্তির ছাপ, তবুও চোখে সেই চিরচেনা তীক্ষ্ণ দৃষ্টি। হাতে একটা ট্রে, তাতে রাখা এক গ্লাস লেবুর মিশ্রণ। কোনো কথা না বলে সোজা তের সামনে এসে গ্লাসটা বাড়িয়ে দেয়। তে কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, এসব কি? জাঙ্কুকের মুখে কোনো পরিবর্তন আসে না। ঠোঁটের কোনো এক মুহূর্তের জন্য হালকা বিদ্রুপ মাখা হাসি খেলে যায়। বিষ নয়, যদি সেটাই ভেবে থাকিস। খেয়ে নে, মাথার যন্ত্রণা কমবে। নেশা করতে গিয়ে তো ভাবিসনি, এখন এত ভেবে লাভ নেই। জাঙ্কুকের কথায় তে রাতের অস্পষ্ট স্মৃতিগুলো ফিরে আসে। কি হয়েছিল গত রাতে? কেন এবার সে এমন লাগামহীন আচরণ করেছিল? মাথার ভেতরে এলোমেলো ভাবনাগুলো ঘুরতে থাকে। ধীরে ধীরে গ্লাসটা ঠোঁটে লাগাইতে মুখ বাঁকিয়ে বলে ওঠে, এত টক, এটা খাওয়ানোর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি? সাদা দিচ্ছি না, বাঁচিয়ে রাখছি। তাড়াতাড়ি শেষ কর, হ্যাংওভার কেটে যাবে। আর যদি চাস সকালের সামনে নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াবি, তাহলে গ্লাসটা রেখে দে। তে কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর ভাবলে শীতভাবে বলে ওঠে, আমি তো ড্রিঙ্ক করিনি। কাল রাতে আপনার ঘরে আঙুর ফলের জুসের বোতল পেয়েছি, সেটা তো মিষ্টি ছিল খুব। ওইটাই ড্রিঙ্কটি, তোর মতো অবুঝ মানুষ বুঝবে না। তের চোখ বিস্ময় বড় হয়ে যায়। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ পানিটা খেয়ে নেয়। এরপর কেটে যায় বেশ কিছু সময়। জাঙ্কুক রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে তে আর জেমিনের জন্য। তারপর তে আর জেমিনকে কলেজে পৌঁছে দিয়ে নিজের কাজে চলে যায়। ঘড়ি কাটা ঠিক রাত 10টা ছুঁই করছে। পুরো বাড়ি নীরবতায় ডুবে গেছে। তে পড়ার টেবিলে বসে ব্যস্ত মনে বইয়ের পাতা উল্টাচ্ছে। বেশ রাত হয়েছে, কিন্তু এখনো অনেক পড়া বাকি। ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়। হাতে ওয়ালেট, ঘড়ি, একটি শপিং ব্যাগ সহ ভিতর প্রবেশ করে জাঙ্কুক। জাঙ্কুকের ক্লান্ত মুখের উপর দিনের শেষ আলোর ছাপ স্পষ্ট। এক মুহূর্তের জন্য তের দিকে চোখ যায়, কিন্তু কোনো কথা না বলে সে ধীর পায়ে ডিভানের দিকে এগিয়ে গিয়ে ব্যাগটা নামিয়ে রাখে। তে এক পলক তাকিয়ে আবার বইয়ের দিকে মনোযোগ দেয়, যেন জাঙ্কুক প্রবেশ করেছে এটা তাকে কোনো প্রভাব ফেলেনি। তবে মনের গভীর একটা কৌতূহল উঁকি দেয়, ব্যাগের ভেতর কি আছে। জাঙ্কুক কোনো কথা না বলে ব্লেজার খুলে এক পাশে রাখে। তারপর সোজা ওয়াশরুমের দিকে এগিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য।
তে বইয়ের পাতা উল্টাচ্ছিল, কিন্তু একটু পরে জাংকুকের ভারী পায়ের শব্দে থমকে যায়। মাথা তুলে তাকাতেই দেখে জাংকুক শুধু তার দিকে এগিয়ে আসছে, চোখে মুখে এক ধরনের ক্লান্তি। ফ্রেশ হওয়ার পরও তে খেয়াল করে চোখের গভীরে অন্যরকম এক আগুন দপদপ করছে। তে কিছু বুঝে ওঠার আগে জাংকুক এক ঝটকায় তেকে করে তুলে নেয়। তে হতবাক হয়ে পড়ে, হাত পা ছড়াছড়ির সুযোগটুকুও পায় না। ভাইয়া, কি করছেন? নামিয়ে রাখেন আমাকে, তে ফিসফিস করে বলে ওঠে, কিন্তু গলার স্বর কাঁপছিল। জাংকুক এক পাশে মাথা কাত করে ফিসফিসিয়ে বলে, আমার এনার্জি লাগবে বউ, একটু বেড়ে চলো, বুক ভারী লাগছে অনেক। জাংকুকের কণ্ঠস্বরে যেন ক্লান্তি আর দাবি একসঙ্গে মিশে গেছে। তীর গাল রক্তিম হয়ে ওঠে। জাংকুকের শক্ত বাহু থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু জাংকুকের শক্তিশালী বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। জাংকুক ভাইয়া, ছাড়ুন প্লিজ। এসব কি? আমি তো পড়ছিলাম, তাই কাঁপা গলায় বলে ওঠে। জাংকুকের ঠোঁটের কোণ এক রহস্যময়ী হাসি খেলে যায়। ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়, করে থাকা তের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে। তে হতবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। জাংকুক কোনো কথা না বলে ধীরে ধীরে তেকে বিছানায় শুয়ে দেয়। তের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসে, কিন্তু প্রতিবাদ করার সুযোগ পায় না। জাংকুক এক হাতে তেকে শক্ত করে আঁকড়ে ধরে, অন্য হাত দিয়ে তের এলোমেলো জোর সরিয়ে দেয়। পালিয়ে বাঁচতে পারবি না তে। জাংকুকের কণ্ঠস্বর এক ধরনের দম্ভ মিশে আছে। তে কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ ঠিক তখনই জাংকুক তের গিবা দেশে মুখমণ্ডল ডুবিয়ে দেয়। তে শিহরিত হয়ে পড়ে, হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। সহ্য হচ্ছে না ভাইয়া, ছাড়ুন, আমাকে ছাড়ুন প্লিজ, তে অস্পষ্ট স্বরে বলে ওঠে। জাংকুক কিছু না বলে তের কপালে আলতো করে নিজের অধরের স্পর্শ দেয়, তারপর গভীরভাবে চেয়ে থাকে। তুই তো আমার বউ, তাই না? জাংকুকের কণ্ঠে গভীর আর রহস্যময় শোনায়। তোর নিঃশ্বাসেও এখন আমার ছোঁয়া লেগে আছে, তুই চাইলেও আর নিজেকে আলাদা রাখতে পারবি না। তে শিহরিত হয়ে ওঠে, কিন্তু জাংকুক তাকে আরও কাছে টেনে নেয়, অধরের ফাঁকে এক চিলতে হাসি নিয়ে।